নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যেহেতু সামনে রয়েছে, তাই তোমাদের পরীক্ষাকে টার্গেট করে লাস্ট মিনিট সাজেশনের আমাদের ক্লাস আসছে। তো এই ক্লাসে অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে বিশ্বের ভূগোল বা ওয়ার্ল্ড জিওগ্রাফি, তোমাদের মোস্ট ডিমান্ডেবল টপিক। এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন তোমরা এই ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে। এই ক্লাসটি দেখার পরে ডেফিনেটলি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, ওয়ার্ল্ড জিওগ্রাফির থেকে আর কোনো ক্লাস তোমাকে দেখতে হবে না, কারণ এই ক্লাসটার মাধ্যমে সেইভাবেই ডিজাইন করে পুরো কমপ্লিট ইনফরমেশন তোমাকে প্রোভাইড করা হবে। তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। ওকে, তো চলো তোমাদের জন্য আজকের এই ক্লাসটা আমরা শুরু করি। আমরা দেখে নেবো আজকের ক্লাস ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওকে, তো দেখো তার আগে তোমাদের ছোট্ট একটা প্রোভাইড দিয়ে দিই ইনফরমেশন। এখানটায় কি বলতে চাইছি আমি, যে কারেন্ট অ্যাফেয়ার্স এখনো পর্যন্ত বহু পরীক্ষার্থী তোমরা কিন্তু অনবরত মেসেজ করে যাচ্ছ যে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পাবো। তো যার জন্যই আমাদের এই সলিউশন, তোমাদের কমপ্লিট 2023 মানে জানুয়ারি 2023 থেকে একদম আগস্ট 2024 পর্যন্ত সুন্দরভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এবং যারা এখনো সংগ্রহ করনি, সংগ্রহ করে নাও। কুইকলি তোমরা রিভিশন করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কমপ্লিট জিস্ট পেয়ে যাবে এই বইটির মাধ্যমে। ইবুক আকারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে তুমি সংগ্রহ করতে পারো। এই মুহূর্তে হিউজ ডিসকাউন্টে বইটি তুমি পাবে। 275 টাকা অফিসিয়াল দাম রয়েছে, বাট তুমি মাত্র 99 টাকার বিনিময়ে এটা কিন্তু সংগ্রহ করতে পারবে। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব আমরা। তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয় কি? পেরিজি, অ্যাপোজি, পেরিহেলিয়ান নাকি অ্যাপেহেলিয়ান? দেখো তোমাদের অপশনে কোথাও হয়তো স্পেলিং মিস্টেক থাকতেই পারে, ডেফিনেটলি সেটা আমি মানছি, বাট তোমাদেরকে ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারলেই হলো। তো পৃথিবী এবং চাঁদের মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব, সেই বিষয়টাকে আমরা বলে থাকি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, পেরিজি। অপশন এ হবে সঠিক উত্তর, পেরিজি বলে থাকি। যদি আমরা এখানটায় দেখি, একটু ডান দিকে ছবিটাও রয়েছে, তোমাদের অ্যান্সার হলো অপশন এ। ওকে, এরপরে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, পেরিজি এবং অ্যাপোজি এই বিষয়টা বোঝানো হয়েছে। দেখো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারিদিকে ঘুরছে, তাই তো? তাহলে প্যারিজি এবং অ্যাপোজি এই জিনিসটা কি না, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বনিম্ন হয়, তাই তো? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বনিম্ন হয়। ওকে, মানে সূর্য যেরকম পৃথিবী যেরকম সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক একইভাবে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ তার চারদিকে ঘুরছে। তো পেরিজি বা অ্যাপোজি এই দুটো যে জিনিস, এই দুটো জিনিস চাঁদ এবং পৃথিবীর মধ্যে হয় যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে বেশি হবে। দেখো, এইটা আর্থ আমাদের এবং এইটা হচ্ছে মুন। তাহলে দেখো মাঝখানে ডিস্টেন্সটা বেশি, এই দূরত্ব বেশির জন্য এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাপোজি। এবং দেখো, চাঁদ এবং পৃথিবীর মধ্যে এই যে দূরত্ব রয়েছে, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, এই ঘটনাটাকে আমরা বলছি পেরিজি। তাহলে আশা করছি পেরিজি এবং অ্যাপোজি দুটো টার্মিনোলজি তোমরা বুঝতে পারলে। এরপরে নেক্সট আমরা দেখে নেব কমপ্লিট তথ্য কি রয়েছে। দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। অনেক সময় ডাইরেক্টলি প্রশ্ন করে। তাহলে অ্যাপোজি কি বললাম, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 4,70,000 কিলোমিটার। এই ঘটনাটাকে আমরা অ্যাপোজি বলছি। আর পেরিজি হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বনিম্ন হয় 3,64,000 কিলোমিটার। এই ঘটনাকে আমরা পেরিজি বলছি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কত স্যার? 14,96,00,000 কিলোমিটার, বা আমরা অ্যাপ্রক্সিমেটলি 15 কোটি কিলোমিটার ধরে থাকি। এরপরে আর দুটো কনসেপ্ট আসে, একটা হচ্ছে অনুসুর, একটা হচ্ছে অপসুর। অনুসুর এবং অপসুর অর্থাৎ পেরিহেলিয়ন, অ্যাপেহেলিয়ন, এই দুটো টার্মও অবশ্যই প্রত্যেকে শুনেছো এবং পরীক্ষাতে প্রশ্ন হয়। কোন জায়গা থেকে কোশ্চেন হয় সেটাও বলে দেবো। দেখো, অনুসুর, অনু মানে হচ্ছে কাছে, অনু মানে কাছে, যার অপর নাম কি বললাম? পেরিহেলিয়ন। এই পেরিহেলিয়ন মানে হচ্ছে পৃথিবী এবং সূর্যের সব থেকে নিকটবর্তী দূরত্ব। অর্থাৎ যখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘুরছে তার চারিদিকে, যখন কাছে চলে আসবে, দূরত্ব কমে যাবে, তখন তাকে আমরা বলছি অনুসুর। অনু মানে কাছে, এই ট্রিকটা মনে রাখো। এবং দূরত্ব হবে 14,70,00,000 কিলোমিটার, এটাকে আমরা বলছি অনুসুর বা পেরিহেলিয়ান। এবং এই দিনটি বা এই ঘটনাটি ঘটে থাকে 3রা জানুয়ারি। কবে? 3রা জানুয়ারি। তোমাকে এখান থেকে প্রশ্ন এইভাবে করবে যে অনুসুর অবস্থা লক্ষ্য করা যায় কোন তারিখে? তুমি বলবে 3রা জানুয়ারি। স্যার কিভাবে মনে রাখবো? কারণ দেখো, বছরের প্রথম মাস কোনটা? জানুয়ারি, এবং জানুয়ারি 3 তারিখ সব থেকে কাছে, তাহলে অপশনে দেখবে সেইভাবেই দেওয়া থাকবে, 3রা জানুয়ারি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো অপসুর, অপ মানে দূরে, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন বেশি হবে তখন তাকে অপসুর বলবো। দূরত্ব কত হবে? 15,02,00,000 কিলোমিটার। এবং 4ঠা জুলাই, দেখো জুলাই মাসে চলে যাচ্ছে মানে দূরে, অর্থাৎ পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব সেটা বেশি হবে। তাহলে কবে? 4ঠা জুলাই। তাহলে এই দুটো অবশ্য মনে রেখো। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন।
ঋতু পরিবর্তনের জন্য দায়ী হলো আহ্নিক গতি, বার্ষিক গতি, দৈনিক গতি, পরিক্রমণ গতি। বলো সঠিক উত্তর কোনটা হবে? তো এই ক্ষেত্রে দেখো চারটে কনসেপ্টই তোমাকে জানতে হবে কম বেশি। তো ঋতু পরিবর্তনের জন্য যেটা হচ্ছে দায়ী সেটা হচ্ছে পরিক্রমণ গতি। তাহলে স্যার আমার মাথায় এখন প্রশ্ন আসবে যে পরিক্রমণ গতি মানে কি? পরিক্রমণ গতি মানে একটু প্রত্যেকে দেখে নাও পরিক্রমণ গতি বিষয়টা আসলে কি। তো পরিক্রমণ গতি কি? পরিক্রমণ গতি হচ্ছে পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করাকে বলছে পরিক্রমণ গতি। পরিক্রম করছে, ঠিক পৃথিবী এইভাবে ঘুরছে, তাই তো? তো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারদিকে ঘুরতে থাকবে। ওকে, এই জায়গাটা একটু ভালো করে প্রত্যেকে লক্ষ্য করা। দেখো পৃথিবী ও তার নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে লাট্টুর মতো ঘুরছে, একে বলছি আমরা আহ্নিক গতি। তাহলে পৃথিবী তার আহ্নিক গতি কাকে বলে? যখন সে নিজের অ্যাক্সিস বরাবর রোটেট করছে সেই বিষয়টাকে আমরা বলছি। আর পৃথিবী একবার নিজের চারিদিকে আবর্তন করতে সময় লাগে কত? 24 ঘন্টা। এবং পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি হয়, এইখান থেকেও প্রশ্ন হয়। তোমাকে বলবে যে পৃথিবীর আবর্তন বেগ কোন জায়গায় সব থেকে বেশি? তো উত্তরটি হবে নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি। স্যার কত হয়? 1667 কিলোমিটার পার ঘন্টা। অবশ্যই এই মানটাও জিজ্ঞেস করে অনেক সময়। ওকে, নেক্সট, পৃথিবীর আবর্তন বেগ মেরু অঞ্চলের দিকে ক্রমশ কমতে থাকে। কোথায় কমতে থাকে? মেরু অঞ্চল বা পোলের দিকে যত যাব। এবং এর প্রভাব কি? অর্থাৎ আবর্তন গতি বা আহ্নিক গতি বা দৈনিক গতি, এর প্রভাবটা কি? তো পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বা দৈনিক গতির প্রভাবটা হলো এর ফলে দিন এবং রাত্রি হচ্ছে। তাহলে তোমাকে এই প্রশ্নটা করতে পারতো যে দিন এবং রাত্রি হয় কিসের জন্য? আহ্নিক গতির জন্য। বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় আহ্নিক গতির জন্য। জোয়ার ভাটা সৃষ্টি হয় আহ্নিক গতির জন্য। ওকে, এরপরে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি সম্পর্কে বলা হয়েছে, যার জন্য তোমাদের হচ্ছে ঋতু পরিবর্তন হয়। তাহলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কি? দেখো পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে চারিদিকে প্রদক্ষিণ করাকে আমরা বলছি পরিক্রমণ গতি। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই মানটাও মনে রাখতে হবে। অর্থাৎ যাকে আমরা 365 দিন ধরি, বাড়তি সময়টা প্রতি 4 বছর অন্তর ইনক্লুড করা হয় এবং সেটা 366 দিন হয়। এবং এই বছরটাকে আমরা লিপ ইয়ার, মানে এই 366 দিন যেটা একদিন বাড়লো, তো সেটাকে আমরা লিপ ইয়ার হিসাবে জানি। ওকে, আচ্ছা, এর ইম্প্যাক্টটা কি? ঋতু পরিবর্তন হয় পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলে। দিন এবং রাতের দৈর্ঘ্য তারতম্য ঘটে। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো স্থান পরিবর্তন করে এবং পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য দিন এবং রাত্রির দৈর্ঘ্যের মধ্যে কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, জলবিষুব বা অটামনাল ইকুইনক্স বলতে কি বোঝায়, মানে কোন তারিখে হয়? তো জলবিষুব বা অটামনাল ইকুইনক্স হচ্ছে 23শে ডিসেম্বর হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নাও, তোমাদের খুব ভালো করে বিষয়টা বোঝানো দরকার এখানটায়। বিষুব কথার অর্থ হচ্ছে সমান। বছরের দুটি এরকম দিন রয়েছে পৃথিবীতে, যখন যে কোনো দিন, মানে যে কোনো স্থানের পৃথিবীতে দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়। এই দুটি দিন কি কি? একটা হচ্ছে 21শে মার্চ আর একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ পৃথিবীর উত্তর গোলার্ধে, 21শে মার্চ এই ভার্নাল ইকুইনক্স হয়। আর জলবিষুব অটামনাল ইকুইনক্স হয় যেটা 23শে সেপ্টেম্বর। ওকে, তাহলে মহাবিষুব ভার্নাল ইকুইনক্স 21শে মার্চ যেটা পৃথিবীর উত্তর গোলার্ধে হচ্ছে, সেখানে মহাবিষুব বলার কারণ কি? দেখো মহাবিষুব শব্দের অর্থ সমান, এবং মহা এখানে বলা হয়েছে কারণ সেখানে বেশিরভাগ ল্যান্ডমাস রয়েছে, ভূভাগ রয়েছে। আর জলবিষুব বলার কারণ দক্ষিণ গোলার্ধে পৃথিবীর বেশিরভাগ জলাভূমি অবস্থিত, তার জন্য জলবিষুব। তাহলে এই দুটো কনসেপ্ট হয়। তোমার কনসেপ্টটাও জেনে গেলে। কেন হয় এটা তোমাকে পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করবে না, বেশিরভাগ যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে ডেটটা কবে। অর্থাৎ তোমাকে বলবে মহাবিষুব কবে, জলবিষুব কবে। তো মহাবিষুব হচ্ছে 21শে মার্চ, জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। ওকে, নেক্সট দেখো কর্কট সংক্রান্তি কবে হয় আর মকর সংক্রান্তি কবে হয়, এখান থেকেও কোশ্চেন হয়। তো কর্কট সংক্রান্তি হয় 21শে জুন আর মকর সংক্রান্তি হয় 22শে ডিসেম্বর। ওকে, তাহলে এই দুটো কনসেপ্টও তোমাকে জানতে হবে। চলো নেক্সট পরবর্তী আমরা যাব। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়ে দিই। যারা শেষ মুহূর্তে সঠিক প্রস্তুতির জন্য চাইছো একটা লাস্ট মিনিটের জিকে সাজেশন বুক, তাদের জন্য পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে 1550 প্লাস এবং 5000 ওয়ান লাইনার এই বইটি লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রচুর ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। তুমি যদি না করে থাকো কিন্তু অবশ্যই ঠকবে এবং তুমি কিন্তু পিছিয়ে রইবে, কারণ পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই পরীক্ষার মতো করে দাও। বেশি এমন কিছু দাম নেই আহামরি, এবং পরীক্ষা বা পড়াশোনা যে কোনো জায়গায় তুমি ইনভেস্ট করো, ডেফিনেটলি সেটা তোমার পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে জীবনে। সেটা চাকরি ক্র্যাক না হলেও তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে। অফিসিয়াল দাম রয়েছে 249, বাট মাত্র 89 টাকার বিনিময়টা তুমি পেতে পারো। এবং স্ট্যাটিক জিকের লেটেস্ট এডিশন এসছে, যেটা তোমরা 99 টাকার বিনিময় সংগ্রহ করতে পারবে। 199 টাকা অফিসিয়াল প্রাইস রয়েছে। কমপ্লিট স্ট্যাটিক জিকে সম্পূর্ণ বাংলা ভাষায় হ্যান্ড রিটেন এই বুকটি তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করো এবং মেসেজ করো পেমেন্ট করে।
স্ক্রিনশট শেয়ার করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো কোশ্চেনে ফিরে যাই। তো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য স্ক্রিনে রয়েছে। তো পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, ভারতের প্রমাণ সময়ের সাথে গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য কত? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে বলতে হবে। তো ভারতের প্রমাণ সময়ের সাথে গ্রিনিচের যে প্রমাণ সময় তার যে পার্থক্য সেটা হচ্ছে, ভারতের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম এটা কিন্তু 5.5 ঘন্টা এগিয়ে। দেখে নেব উত্তরটি আমরা, দেখো 5.5 ঘন্টা এগিয়ে, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো দ্রাঘিমাংশগত পার্থক্যের জন্য, যেহেতু গ্রিনিচ ভারতের ওয়েস্টে অবস্থিত, তো দ্রাঘিমাংশগত পার্থক্যের জন্যই ভারতের যে প্রমাণ সময় সেটা গ্রিনিচের যে প্রমাণ সময় তার থেকে এগিয়ে। এরপর ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম সেটা আলাদা, সেটা তোমাদের দেখাবো। 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমাংশকে বলা হয় এবং সেটা এলাহাবাদের উপর দিয়ে গেছে। ওকে, বলছি পুরো বিষয়টা বলছি, তার আগে একটু দেখে নাও। দেখো গ্রিনিচের মেন টাইম যে মান সেটা হচ্ছে 0 ডিগ্রি। তো গ্রিনিচ থেকে ভারত অনেকটা দ্রাঘিমাংশগত এগিয়ে, যার জন্য স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পার্থক্য রয়েছে এবং সময়ের পার্থক্য হয়। কত সময়ের পার্থক্য হয়? 5.5 ঘন্টা, এইটা প্রশ্ন হয়। ওকে, এইখানটা একটু ভালো করে দেখো। স্থানীয় সময় কি না, যে দ্রাঘিমার উপর মাথার উপর সূর্য থাকে তার মধ্যাহ্ন সময় অনুযায়ী দিনের অন্যান্য সময় গণনা করা হয় বা গণ্য করা হয়, তাকে আমরা স্থানীয় সময় বলে থাকি, লোকাল টাইম। যেহেতু পূর্ব থেকে পশ্চিমে গেলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত মিনিট সময় পিছিয়ে যায়? 4 মিনিট। কি বলছে? পূর্ব থেকে পশ্চিম। তো আমাদের ভারতবর্ষ যদি দেখি আমরা, তাহলে গ্রিনিচ থেকে অনেকটা পূর্ব দিকে রয়েছে, মানে গ্রিনিচ আমাদের পশ্চিমে রয়েছে, তার জন্য দ্রাঘিমাংশগতভাবে পিছিয়ে যাবে 4 মিনিট করে। তো সেই জন্যই কি হয়, পূর্ব থেকে পশ্চিমে সূর্য দেরিতে হয়, এটাও একটা ফ্যাক্ট। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, উদীয়মান সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, নিশীথ সূর্যের দেশ বলা হয়, এবং জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় বা উদীয়মান সূর্যের দেশ। প্রমাণ সময়, প্রমাণ সময় হচ্ছে বিভিন্ন জায়গা বা দেশের স্থানীয় বিভিন্ন হয়, মানে সুবিধার জন্য, মানে এই অসুবিধা ধরো, আচ্ছা, বিভিন্ন জায়গা এবং দেশের কি হয়, স্থানীয় সময় বা লোকাল টাইম সেটা আলাদা হয়, তাই তো? সেই অসুবিধাটাকে দূর করার জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। তো জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটি দ্রাঘিমার সময়কে প্রমাণ সময় হিসাবে বেছে নেওয়া হয়, যেটা হচ্ছে ভারতের 82.5 ডিগ্রি যে স্ট্যান্ডার্ড টাইম সেটাকে ধরা হয়, কারণ পূর্ব দ্রাঘিমা এইখানটার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। ওকে, উত্তরপ্রদেশের যে এলাহাবাদ শহর তার উপর দিয়ে গেছে আমাদের এই প্রমাণ সময়। ওকে, উত্তরপ্রদেশের এলাহাবাদ। পৃথিবীর প্রমাণ সময় মূল মধ্যরেখা 0 ডিগ্রি লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে, এই ফ্যাক্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। দেখো তোমাদের কুইকলি অনেক ফ্যাক্ট করাতে হচ্ছে, তো বিভিন্ন এই ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেন, এইগুলো যদি ভালোভাবে আমাকে স্টাডি করতে হয় তাহলে একটা করে ক্লাস লেগে যাবে, তাই তো? কিন্তু তোমাকে অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু পেতে হবে, সামনেই তোমাদের এক্সাম রয়েছে, সমস্ত বিষয়কে ট্যাকেল করে আমাদের মানে কন্টেন্ট ক্রিয়েট করতে হচ্ছে। তো অবশ্যই ক্লাসগুলো একটু তোমাদের মানে তাড়াতাড়ি হবে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে, অসুবিধা হবে না। বলো, গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মধ্যে রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা, যদি আমরা জিওগ্রাফির একটা বিষয় দেখি যে ডিসকন্টিনিউটি অফ দ্য আর্থ দেখি, তো সেই ক্ষেত্রে বিযুক্তি রেখা অর্থাৎ ভূ অভ্যন্তরের প্রত্যেকটা স্তর যে রয়েছে, বেসিক্যালি 3টে ভাগে ভাগ করি, ভূপৃষ্ঠ, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এই 3টে স্তর কোনো না কোনো ডিসকন্টিনিউটি দ্বারা বিভক্ত। তো সেইটাই হচ্ছে এই কনসেপ্টটা। তো এই ক্ষেত্রে আমার সঠিক উত্তরটা হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মধ্যে রয়েছে? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। কোথায়? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। যেটা বলছি প্রশ্নটা অবশ্যই গিলে হজম করে নেবে এবং যে কনসেপ্টটা দিচ্ছি সেটা মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, চলো এইখানটা আমরা একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব। যেরকমটা তোমাদের বললাম যে ভূ অভ্যন্তর ভাগ টোটাল 3টে স্তরে বিভক্ত। কি কি স্যার? একটা হচ্ছে গুরুমণ্ডল, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূত্বক। তাহলে এই 3টি যে স্তর রয়েছে কোনো না কোনো বিভক্তি তল দ্বারা বা বিযুক্তি রেখা দ্বারা বিভক্ত। তো এইখানটায় ছবির মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে, তোমাদের খুব সুন্দরের জন্য পুরো বিষয়টা লেখা রয়েছে। ভূ অভ্যন্তর, দেখো ভূ অভ্যন্তরের প্রধান 3টি স্তর, একটা হচ্ছে ক্রাস্ট, এই ক্রাস্ট বা ভূত্বককে আমরা ভাগ করছি শিয়াল এবং সীমা। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, শিয়াল মানে হচ্ছে সিলিকা আর অ্যালুমিনিয়াম, শিয়াল মানে শিয়াল ডাকছে ওই শিয়াল ভেবো না আবার, ঠিক আছে? সিলিকা এবং অ্যালুমিনিয়াম শিয়াল, মহাদেশীয় ভূত্বক। সীমা, সীমা মানে কোনো কারো সীমা নয় এখানে, ঠিক আছে? এই সীমা হচ্ছে সিলিকা ম্যাগনেসিয়াম। ওকে, মহাসাগরীয় ভূত্বক সিলিকা ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, মহাদেশীয় ভূত্বক সিলিকা অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। তোমাদের এইখানটার থেকেও প্রশ্ন হয়, দেখবে যে তোমাকে কোয়েশ্চেন করবে মহাদেশীয় ভূত্বক কি দ্বারা গঠিত? সিলিকা অ্যালুমিনিয়াম, সিলিকা লোহা, সিলিকা অমুক, এভাবে দিয়ে দিবে। তো সিলিকা অ্যালুমিনিয়াম, সিয়াল SIAL, সিয়াল মানে সিলিকা অ্যালুমিনিয়াম, নামের প্রথম অক্ষর দিয়ে হয়েছে। সীমা সিলিকা ম্যাগনেসিয়াম, মহাসাগরীয় ভূত্বক। এরপরে দেখো কনরাডো বিযুক্তি রেখা, এই যে সিয়াল এবং সীমা এদের মাঝখানে রয়েছে কনরাড বিযুক্তি রেখা, আর মোহর অবশ্যই বিযুক্তি রেখা এখানে রয়েছে
ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে রয়েছে। ভূত্বক অর্থাৎ যে আট কাস্ট উপরের স্তরটা এবং তার নিচে গুরুমণ্ডল, সেই দুটোর মাঝখানে রয়েছে কি এই মোহর অভিষেক বিযুক্তি রেখা, অবশ্যই এটা মনে রেখো। নেক্সট ভূ অভ্যন্তরের নেক্সট পার্ট হচ্ছে গুরুমণ্ডল বা মেন্টাল। দেখো গুরুমণ্ডল দুটো স্তর, একটা হচ্ছে ক্রোফেসিমা, একটা হচ্ছে নিফেসিমা। ক্রোফেসিমা নিফেসিমা। ক্রোফেসিমাকে আমরা বলছি ঊর্ধ্ব গুরুমণ্ডল, যেখানে ক্রোমিয়াম, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম ইত্যাদি রয়েছে। গুরুমণ্ডলের উপরিভাগের অংশ অ্যাসথেনোস্ফিয়ার নামে পরিচিত, 200 কিলোমিটার যার গভীরতা। নিফেসিমা কি, যেটাকে নিম্ন গুরুমণ্ডল বলছি। নিফেসিমা মানে হচ্ছে নিকেল, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম, এই ধরনের বিভিন্ন উপাদানের গঠনের ফলে এদের নামগুলো ঠিক এইভাবেই রাখা হয়েছে। আচ্ছা, ক্রোফেসিমা এবং নিফেসিমার যে মাঝখানে যে বিযুক্তি রেখা সেটাকে আমরা রেপিত্তি বিযুক্তি রেখা বলছি, ক্রোফেসিমা এবং নিফেসিমা। আচ্ছা, গুটেনবার্গ বিযুক্তি রেখা বলছি আমরা গুরুমণ্ডল এবং অন্তর কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমাকে। কেন্দ্রমণ্ডল, যদি আমরা দেখি যে কেন্দ্রমণ্ডল কোনটাকে বলছি, একদম ভূপৃষ্ঠের মানে ভূ অভ্যন্তর ভাগকে, যেটা হচ্ছে অন্তর কেন্দ্রমণ্ডল, বহির্কেন্দ্রমণ্ডল নামে পরিচিত। অন্তর কেন্দ্রমণ্ডল নিফেসিমা নামে পরিচিত, যেখানে হচ্ছে নিফাল, নিকেল, ফেরাস, সিলিকা এবং ম্যাগনেসিয়াম রয়েছে। আর বহির কেন্দ্রমণ্ডলে রয়েছে কি অন্তর কেন্দ্রমণ্ডল এবং বহির কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানা হচ্ছে লেহমান বিযুক্তি রেখা। তাহলে এইগুলো তোমাকে জানতে হবে যে কার মধ্যে কি বিযুক্তি রেখা রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী এলাকাকে কি বলা হয়? তো দুটো স্তূপ পর্বতের মধ্যবর্তী এলাকাকে বলা হয়ে থাকে গ্রস্ত উপত্যকা। দুটো স্তূপ পর্বতের মধ্যবর্তী উপত্যকাকে আমরা বলি গ্রস্ত উপত্যকা। একদম ডেফিনেটলি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রস্ত উপত্যকা বলি। যদি আমরা এখানটায় দেখি বুঝতে পারো স্তূপ পর্বত বিষয়ে আসলে কি। দেখো স্তূপ পর্বত, দুদিকে দুটো স্তূপ পর্বত রয়েছে এবং মাঝখানে রয়েছে গ্রস্ত উপত্যকা। স্তূপের আকারে গঠিত পর্বত, তাই তো স্তূপ পর্বত, তাই না? প্রসারণের কারণে দুটি চ্যুতির মধ্যবর্তী মধ্য অংশ, অর্থাৎ প্রসারণ মানে এখানে ফল্ট, ওকে, চ্যুতির ফলে মাঝখানে বসে যাবে নিচে এবং দুটো সাইড উঠে থাকবে উপরে। তো এই বিষয়টাকে আমরা স্তূপ পর্বত বলে থাকি। মধ্যবর্তী যে নিচু অংশ তাকে বলছি আমরা গ্রস্ত উপত্যকা। যেরকম উদাহরণ ভারতের বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝখানে গ্রস্ত উপত্যকা লক্ষ্য করা যায়। এখান থেকে সব থেকে বেস্ট ফিটেড এক্সাম্পল হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট জল ও কাদা পাথরের সংমিশ্রিত প্রবাহ কি নামে পরিচিত? লোয়েস, লাহার, বালিয়াড়ি বেড। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লাহার বলা হয়। দেখো অগ্নুৎপাত বা ভলকানিজমের ফলে যে জল এবং কাদা পাথরের সংমিশ্রণ হয় এবং সেটা প্রবাহিত হয় তাকে আমরা লাহার বলে জানি। ওকে, লাহার। নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে, কোন শিলায় জীবাশ্ম জ্বালানি সঞ্চিত থাকে? একদম ওয়ার্ল্ড জিওগ্রাফি কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাদের এই কারণেই বললাম কারণ সেইভাবেই কিন্তু এখানে কন্টেন্ট প্রোভাইড করা রয়েছে। ওকে, চলো এখানে উত্তর দাও। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের পাললিক শিলা। পাললিক শিলায় জীবাশ্ম জ্বালানি দেখা যায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে বিভিন্ন শিলা সম্পর্কে আমরা জানবো, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, প্রত্যেকেই কম বেশি পড়েছে ছোটবেলায়, তাই তো ক্লাস 10 এর ভূগোলে। দেখো এখানে আগ্নেয় শিলা, উত্তপ্ত গলিত ম্যাগমা, কেলাস ও শীতলীকরণের দ্বারা তৈরি এই আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা হলো প্রাথমিক শিলা, জীবাশ্ম থাকে না এই আগ্নেয় শিলায়। উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্ট শিলা, এই আগ্নেয় শিলার উদাহরণ। তোমাকে প্রশ্ন করতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রানাইট রক, বেস্ট এক্সাম্পল। ওকে, তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আগ্নেয় শিলা, গ্রানাইট এবং ব্যাসল্ট শিলার উদাহরণ। ওকে, আচ্ছা, পাললিক শিলা। পাললিক শিলা হচ্ছে প্রাণীদেহ এবং উদ্ভিদের দেহাবশেষ চাপা পড়ে ভূ অভ্যন্তরের তাপ এবং চাপের ফলে শিলায় রূপান্তরিত হয় এবং এখানে জীবাশ্ম পাওয়া যায়। উদাহরণ হচ্ছে চুনাপাথর, বেলে পাথর। রূপান্তরিত শিলা, উচ্চ তাপ এবং চাপে আগ্নেয় শিলা, পাললিক শিলা রূপান্তরিত হয়ে একসাথে খনিজ সম্পদের উৎস হয় এবং এখানে আমরা পেয়ে থাকি হিরে, মার্বেল, নাইস ইত্যাদি। এই যে রূপান্তরিত থেকে এসছে এই রূপান্তরিত শিলা মানে রূপান্তর ঘটছে। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে, মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ? কাদা পাথর, বালি পাথর, নিস, চুনা পাথর, বলো সঠিক উত্তর কোনটা হবে? তো মার্বেল হচ্ছে চুনা পাথরের রূপান্তরিত রূপ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট তোমাদের জন্য রয়েছে রূপান্তরিত শিলার অনেকগুলো উদাহরণ, কয়লা, হিরে, গ্রানাইট, নাইস বা নিস, চুনা পাথর, মার্বেল, কাদা পাথর, স্লেট, বালি পাথর, কোয়ার্জাইট, কোল বা কাদা পাথর হচ্ছে স্লেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন পর্বতটি একটি ক্ষয়জাত ভঙ্গিল পর্বত? হিমালয়, আরাবল্লী, বিন্ধ্য, পশ্চিম ঘাট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আরাবল্লী হচ্ছে তোমাদের ক্ষয়জাত ভঙ্গিল পর্বতের উদাহরণ। সঠিক উত্তর অপশন বি। ডান দিকে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, মানে আরাবল্লী পর্বত রয়েছে, সরি সর্বোচ্চ শৃঙ্গ নয়। আচ্ছা, এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? প্রথম প্রশ্ন, এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। গুরু শিখরের উচ্চতা কি এটাও জিজ্ঞেস করতে পারে, 1722 মিটার হাইট গুরু শিখরের। ওকে, তো এইভাবে তোমাকে প্রশ্ন হতে পারে যখন তুমি দেখলে যে একটি ক্ষয়জাত ভঙ্গিল পর্বত, যেটা প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ, তাহলে নবীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ কি স্যার? হিমালয় হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন ডিল করো। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ মালভূমি,
পামির মালভূমি, তিব্বত মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের সর্বোচ্চ মালভূমির উদাহরণ হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি, যে ইউনিয়ন টেরিটরিতে মোট 2টি জেলা রয়েছে, তাই তো, মোট 2টি জেলা রয়েছে, বর্তমানে মোট 2টি জেলা রয়েছে। এবং লাদাখে যদি ভালো করে দেখো বর্তমানে কিন্তু আরো 5টি ডিস্ট্রিক্ট হওয়ার কথা ঘোষণা করছে। আমি কেন এই ফ্যাক্টগুলো বলছি, কারণ এইগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর এই সমস্ত টপিকগুলো যারা এখনো কভার করনি তাদের জন্য আমাদের বইটি অবশ্যই তোমার কাজে লাগবে। বইটি সংগ্রহ করে নাও, সমস্ত পরীক্ষার জন্য ডেফিনেটলি হেল্পফুল, বাট বেসিক্যালি ডব্লিউবিপিএসসি এর এক্সামগুলোকে ফোকাস করে তৈরি হয়েছে। হ্যাঁ, ওকে। তো ভারতের সর্বোচ্চ মালভূমি আমরা কি দেখলাম? লাদাখ মালভূমি। লাদাখ মালভূমিতে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে হেমিস জাতীয় উদ্যান রয়েছে লাদাখে। ওকে, আচ্ছা, লাদাখে হলো, এরপরে দেখো পামির রয়েছে, পামির মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, কারণ সব থেকে উচ্চতম মালভূমি পামির মালভূমি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দাক্ষিণাত্য মালভূমি ভারতের মধ্যভাগে রয়েছে, দক্ষিণের দিকে। ওকে, চলো নেক্সট। নোবেল গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? সব থেকে বেশি পরিমাণে রয়েছে হচ্ছে আর্গন। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে বায়ুমণ্ডলের বিভিন্ন যে গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো সম্পর্কে একটু দেখবো আমরা। দেখো, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, নাইট্রোজেন 78.08% সব থেকে বেশি রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস। সেকেন্ড সব থেকে বেশি পরিমাণে রয়েছে 20.95% অক্সিজেন। তারপরে রয়েছে আর্গন। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন 78.08%, 20.95% এবং 0.93%। তারপরেই রয়েছে কার্বন ডাইঅক্সাইড 4 নম্বরে, এবং তারপরেই রয়েছে 5 নম্বরে জলীয় বাষ্প। অনেক সময় ক্রোনোলজিক্যালি এগুলো সাজাতেও কিন্তু দিতে পারে। নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগেনসেন। 7টি টোটাল নোবেল গ্যাস রয়েছে। এবং যারা সায়েন্সের ক্লাস এখনো দেখোনি তাদের জন্য আমি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো। এবং সায়েন্সের যে ক্লাসগুলো আমাদের আপলোড করছে টপিক ওয়াইজ এবং ম্যারাথন ক্লাস, সমস্ত ধরনের ক্লাস আসছে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। আজকেই আমরা দুটো সায়েন্সের টপিক ওয়াইজ করিয়েছি, একটা পিরিয়ডিক টেবিল এবং অপরটি হচ্ছে তোমাদের যে অপটিক্স থেকে কোশ্চেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? কি ক্লাস ভালো লাগছে তো না ভালো লাগছে না? একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর কে কোন জায়গা থেকে দেখছো একটু বলো তো আমাকে, কোন ডিস্ট্রিক্ট বা কোন জায়গা থেকে, প্রপার জায়গার নাম, তাহলে ভালো লাগবে শুনতে আমার। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে ওজোন স্তর লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। তোমাকে এখান থেকে আরেকটি প্রশ্ন করতে পারে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? তো উত্তরটি হবে ট্রপোস্ফিয়ার। এখানে ট্রপোস্ফিয়ার রয়েছে প্রথমে, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। যদি আমরা ছবি বা বিভিন্ন তথ্য দেখে বুঝতে পারবো। দেখো, সব থেকে বায়ুমণ্ডলের যে নিচের স্তরটা ট্রপোস্ফিয়ার, এইখানে দেখো কি হচ্ছে, মেঘ, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদি কিছু হচ্ছে, তার জন্য এখানে কিন্তু এরোপ্লেন চলে না। ঠিক তার উপরের স্তরটায় স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এরোপ্লেন চলছে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে ওজোন লেয়ার। দেখতে পাচ্ছ ওজোন লেয়ার এখানটায় রয়েছে। ওকে, আচ্ছা, এখানে এরোপ্লেন চলছে, এটাও কিন্তু এই যে চিত্রটা তোমাদের দিয়েছি, ইমেজটা, এইটা মনে রাখার চেষ্টা করো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তাহলে সলভ করতে পারবে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের উপরেই রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার দেখো, এই যে উল্কা আসছে, মিটিওরস লেখা রয়েছে এখানটায়, তাহলে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, এরকম প্রশ্ন হয় না? মেসোস্ফিয়ারে হয়। তার উপরের স্তরটায় দেখো রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার দেখো আরোরা দেখা যায়, ডান দিকে লেখা আছে না আরোরা। আরোরা মানে হচ্ছে আরোরা অস্ট্রেলিস, আরোরা বোরিওলিস। সূর্যের যে যে মানে সূর্যের যে ঝড় হয়, সূর্যের মধ্যে বলতে পারো আগুন যে কি হয় ব্যাপারটা, আগুনের যে ফুলকি বেরোয়, তার ফলে দক্ষিণ গোলার্ধে এবং উত্তর গোলার্ধে দুটো আরোরা দেখা যায়। একটা হচ্ছে আরোরা অস্ট্রেলিস যেটা দক্ষিণ গোলার্ধে দেখা যায়, এবং আরোরা বোরিওলিস উত্তর গোলার্ধে দেখা যায়। তো এটা হচ্ছে থার্মোস্ফিয়ারে হয়ে থাকে, এবং এটা হচ্ছে স্যাটেলাইট এখানে লঞ্চ করা হয় থার্মোস্ফিয়ারে। নেক্সট দেখো, স্পেস শিপ গুলো লঞ্চ করা হয় এক্সোস্ফিয়ারে। তো এই যে কোথায় কি লঞ্চ করা হচ্ছে, কোনখানে কি চলছে, এইখান থেকেও কোয়েশ্চেন কিন্তু হয়। ওকে, এরপরে আমরা দেখবো, দেখো উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা একটু দেখে নাও। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর। উচ্চতা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, মেরু অঞ্চলে 8 কিলোমিটার। উচ্চতা বাড়ার সাথে সাথে ট্রপোস্ফিয়ারের যে উষ্ণতা কমে, প্রতি কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি। এইটাও কিন্তু প্রশ্ন হয়। ক্ষুব্ধমণ্ডল, এই স্তরটিকে বলা হয় বায়ুমণ্ডলে ক্ষুব্ধমণ্ডল। কারণ এখানে কি হয়, এখানে ঝড় ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি, বায়ুমণ্ডলে যাবতীয় ঝড় ঝঞ্ঝা এখানে কিন্তু ঘটে থাকে। ওকে, নেক্সট দেখো ট্রপোপজ। ট্রপোস্ফিয়ার এর উষ্ণতা স্থির থাকে, বাড়েও না কমেও না, একে ট্রপোপজ বলা হয়, মানে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার যেটা রয়েছে, মানে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে। নেক্সট আমরা দেখবো স্ট্র্যাটোস্ফিয়ার, যার উচ্চতা হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার। উষ্ণতা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। একে শান্তমণ্ডল বলা হয়, কারণ মেঘ বৃষ্টি ঝড়ঝঞ্ঝা হয় না। জেট প্লেনগুলো এখানে চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং ওজোন স্তর রয়েছে এখানে। আর স্ট্র্যাটোপজ হচ্ছে মেসোস্ফিয়ারের নিচে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, মানে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে রয়েছে মেসোপজ। ওকে, নেক্সট মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চতা 50 থেকে 80 কিলোমিটার। উষ্ণতা কমে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় বা শীতল হয়ে যায়। নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার।
উচ্চতা 800 থেকে 600 কিলোমিটার। উষ্ণতা, এখানে উষ্ণতম স্তর বলা হয় এই স্তরটাকে, থার্মোস্ফিয়ারকে আমরা উষ্ণতম স্তর বলি, তার জন্য এটার নাম থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। কণাগুলি আয়নিত অবস্থায় রয়েছে তাই আয়নোস্ফিয়ার বলা হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি সৃষ্টি হয় এই স্তরে। ওকে, নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে আরেকটা স্তর রয়েছে, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। 600 থেকে 1500 কিলোমিটার। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে। এবং সর্বশেষ স্তর যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, একদম লাস্টে ম্যাগনেটোস্ফিয়ার। ডান দিকে ছবি আবার তোমাদের দিয়েছি আমি বোঝার সুবিধার্থে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখনো রয়েছে ওজোন স্তর সম্পর্কে একটু বুঝিয়ে দিই এখানটায়। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কারণ অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে থেকে পৃথিবীকে রক্ষা করে। ওজনকে ডবসন এককে মাপা হয় এবং ওজনের ঘনত্ব কমে যাওয়ার ফলে ওজোন হোল সৃষ্টি হয়। ওজোন হোল সিএফসি এবং এইচএফসি এর জন্য দায়ী। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোফ্লোরোকার্বন। নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে 14 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী কেমন হতো? বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী কেমন হতো, এই টাইপের প্রশ্ন দেখবে বিগত বছরে এসছে। ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে খুব ঠান্ডা হয়ে যেত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যেত। ওকে, নেক্সট, বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হলো কোনটি? তো বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তর হচ্ছে হাইড্রোজেন। এটা গ্যাসের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। অপশন সি হবে সঠিক উত্তর। দেখে নাও একটু বায়ুমণ্ডলের যে উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাস সেটা দেখো। হোমোস্ফিয়ার, হোমোস্ফিয়ারকে আমরা সমমণ্ডল বলছি। বায়ুর উপাদানগুলি সমান অনুপাতে রয়েছে তাই সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। উচ্চতা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে 90 কিলোমিটার। আচ্ছা নেক্সট হচ্ছে হেটেরোস্ফিয়ার, বায়ুর উপাদানগুলি এখানে সমান অনুপাতে নেই, তার জন্য কি এটা হেটেরোস্ফিয়ার, 90 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এবং নেক্সট হচ্ছে নাইট্রোজেন স্তর। দেখো এই হেটেরোস্ফিয়ারকে ভাগ করছি আমরা নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। ওকে, তো এই প্রত্যেকটি স্তরের উচ্চতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নাইট্রোজেন স্তরের উচ্চতা 80 থেকে 200 কিলোমিটার, অক্সিজেন স্তরের উচ্চতা 200 থেকে 1100 কিলোমিটার এবং হিলিয়াম স্তরের উচ্চতা 1100 থেকে 3500 এবং হাইড্রোজেন স্তরের উচ্চতা 3500 থেকে 10,000 কিলোমিটার, যেটা হচ্ছে হেটেরোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, যারা ভাবছো এই সমস্ত বিষয়গুলি কুইকলি রিভিশন করবে তাদের জন্য যে জিকের আমরা সাজেশন লাস্ট মিনিট বুকটি লঞ্চ করেছি, সেই বইটি সংগ্রহ করতে পারো। সমস্ত টপিক এখানে ইনক্লুড পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 7319470056 ফর নোটস অ্যান্ড ইবুক। ওকে, 16 নম্বর প্রশ্ন রয়েছে, সৌরশক্তির যে অংশ প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলে? সৌরশক্তির যে অংশটা মহাশূন্যে প্রতিফলিত হয়ে ফিরে যায় তাকে আমরা বলে থাকি অ্যালবেডো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে? অ্যালবেডো হয়ে যাবে। ওকে, অ্যালবেডো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পৃথিবীতে সূর্য শক্তি আসছে, তো বিভিন্ন অবজেক্ট দ্বারা কিছুটা পরিমাণ শক্তি শোষিত হয় এবং বাকিটা রিফ্লেক্ট হয়ে ফিরে যায়, তো এটাকে আমরা অ্যালবেডো বলে থাকি। ওকে, তো এই ক্ষেত্রে আরো অনেকগুলো কনসেপ্ট রয়েছে। দেখো ইনসোলেশন, সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মিকে আমরা ইনসোলেশন বলি। আর এভাপোরেশন মানে পৃথিবী থেকে সূর্য তাপে জল বাষ্পীভূত হওয়াকে এভাপোরেশন। আর অ্যালবেডো কি? পৃথিবী থেকে যে পরিমাণ তাপ প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34 to 35%। কোনো জায়গায় তোমরা হয়তো 40%ও পেতে পারো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী সঠিক উত্তরটি হয়ে যাবে, একটু আগেই দেখলাম আমরা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লোরোফ্লুরোকার্বন। অপশন সি হবে সঠিক উত্তর। ওজোন স্তর সম্পর্কে আমরা আলোচনা করেছি অলরেডি, তো আর আমি এখানটায় বলছি না তোমাদের, অবশ্যই স্কিপ করে যাও এখানটা। নেক্সট প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিরা বা যে মিড ওসিয়ানিক রিজ রয়েছে সেটা কোন পাত সীমানায় লক্ষ্য করা যায়? অপসারী পাত সীমানা, অভিসারী পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা। দেখো আমরা যদি দেখি তিনটে মোট পাত সীমানা দেখা যায় পৃথিবীতে, কম বেশি 7টি ছোট বড় মানে টোটাল বড় বা মেজর পাত 7টি রয়েছে তাই তো, এবং 20টি ছোট পাত রয়েছে। ওকে, তো এই পাতগুলো নিয়ে গঠিত পৃথিবী। পাত মানে এখানে পাতা নয়, ঠিক আছে, পাত মানে প্লেট, ভূ অভ্যন্তরে প্লেট রয়েছে, এরকম ধরো ছোট ছোট পাত রয়েছে, এরকম পাত দ্বারা গঠিত। ওকে, তো ধরো দুটো পাত কাছাকাছি আসছে, দুটো পাত কাছাকাছি, তুমি আর তোমার বন্ধু পাশাপাশি আসছো, কাছাকাছি আসছো, তো সেটাকে আমরা বলছি কি? অপসারী, তাই তো, অপসারী। এবং অভিসারী মানে এখানটা না গুলিয়ে যায় আমারও, চলো আমি ইংলিশে বুঝিয়ে দিই তোমাদের, অপসারী এবং অভিসারী। তো এখানে মধ্য আটলান্টিক শৈলশিরা অপসারী পাত সীমানায় লক্ষ্য করা যায়। কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট মানে দূরে, কনভার্জেন্ট মানে হচ্ছে কাছে। তাহলে ডাইভার্জেন্ট মানে একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে, প্লেট 1 প্লেট 2, দেখো দুটো পাত হচ্ছে দুই দিকে সরে যাচ্ছে, অর্থাৎ ডাইভার্ট হয়ে যাচ্ছে দুজনে। ধরো তুমি আর তোমার বন্ধু একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছ, এটাকে বলা হয় ডাইভার্জেন্ট বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ঠিক আছে, এবং নেক্সট দেখো এখানটায় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এটা কি? দুটো প্লেট পাশাপাশি আসছে, অর্থাৎ দুজন বন্ধু তোমরা কাছাকাছি আসছো, তাকে আমরা বলছি কনভার্জেন্ট বাউন্ডারি, এবং এর ফলে একটা প্লেট আর একটা প্লেটের তলায় ঢুকে যায়। ওকে, নেক্সট দেখো ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, যেটা হচ্ছে দুজনকে পাশ কাটিয়ে চলে যায়,
পাশাপাশি, দূরে, কোনোটাই হয় না। তো এই ক্ষেত্রে এই কনসেপ্টটা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ওকে, তো এইগুলো অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? পৃথিবীর সর্বনিম্ন স্থান হয়ে গেল মারিয়ানা খাত। মারিয়ানা খাতের গভীরতা কত এবং মারিয়ানা খাত কোথায় অবস্থিত? মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত, দেখতে পাচ্ছ মারিয়ানা ট্রেঞ্চ, 11,000 কিলোমিটার গভীরতা বিশিষ্ট মারিয়ানা ট্রেঞ্চ। ওকে, নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব, নিম্নের কোনটি অক্ষাংশ রেখার বৈশিষ্ট্য নয়? অক্ষাংশ রেখার বৈশিষ্ট্য নয়, অক্ষাংশগুলি পরস্পর সমান্তরাল, এইটা কি বৈশিষ্ট্য নয়? ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অক্ষাংশগুলি অর্ধবৃত্তাকার নয়, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, দেখো অক্ষাংশ হচ্ছে কি? অক্ষাংশ হচ্ছে যে ল্যাটিটিউডাল যে রেখাগুলো রয়েছে পৃথিবীর কেন্দ্র এবং ভূপৃষ্ঠে কোন স্থানে কৌণিক দূরত্বকে বলা হয় এটা। আর অক্ষাংশগুলি পরস্পর সমান্তরাল রয়েছে, বৃত্তগুলির পরিধি মেরু অঞ্চলের দিকে কমতে থাকে। ঠিক এই ছবিটা দেখো বুঝতে পারবে, এটা পৃথিবী ধরো একটা গ্লোব বা বৃত্ত, এবং দেখো এইখানে এই সমস্ত রেখাগুলো রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যান্সার, ইকুয়েটর, এগুলো রয়েছে। তো যেটা হচ্ছে ইকুয়েটর পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দুটি ভাগে ভাগ করেছে, তার নিচে রয়েছে ট্রপিক অফ ক্যান্সার এবং তার উপরে রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। দেখো যত আমরা নর্থ পোল এবং সাউথ পোলের দিকে যাচ্ছি এই অক্ষাংশের মান বা অক্ষরেখার সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে, তো এই কথাটাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে, নেক্সট, কর্কটক্রান্তি রেখার মান কত? কর্কটক্রান্তি রেখা, তো কর্কটক্রান্তি রেখার মান হয়ে যাবে 23.5 ডিগ্রি উত্তর এবং মকরক্রান্তি রেখার মান হয়ে যাবে 23.5 ডিগ্রি দক্ষিণ। যদি এখানে গ্লোবটা দেখো, দেখো কর্কটক্রান্তি রেখা যেটা ট্রপিক অফ ক্যান্সার নামে পরিচিত, সেটাকে বাংলায় বলছি কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি বলা হচ্ছে। মাঝখানে ইকুয়েটর রয়েছে যেটা 0 ডিগ্রি, এবং তার নিচে রয়েছে দক্ষিণ দিকে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি। ওকে, এইখানটায় মানগুলো দেওয়া রয়েছে, অবশ্যই ভালো করে দেখে নাও। নিরক্ষরেখা বা বিষুভ রেখার মান হচ্ছে 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরু বৃত্তের মান হলো 66.5 ডিগ্রি উত্তর, কুমেরু বৃত্তের মান হলো 66.5 ডিগ্রি দক্ষিণ, এবং সুমেরু বিন্দু 90 ডিগ্রি উত্তর আর কুমেরু বিন্দু 90 ডিগ্রি দক্ষিণ বলা হয়, নর্থ পোল সাউথ পোল। পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে, 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যে কত মিনিটের পার্থক্য হয়? তো এটা আমরা আগেও দেখলাম, 4 ডিগ্রি হবে সঠিক উত্তর, 4 মিনিট, 1 ডিগ্রি অক্ষাংশে 4 মিনিট পার্থক্য হয়। ওকে, নেক্সট, পৃথিবীর আবর্তন বেগ কোন অঞ্চলে সর্বাধিক? পৃথিবীর আবর্তন বেগ কোন অঞ্চলে সর্বাধিক? নিরক্ষীয় অঞ্চলে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সূর্যগ্রহণ হয় কোন সময়? অমাবস্যা, পূর্ণিমা, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি নাকি শুক্লপক্ষের অষ্টমী তিথি? তো সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর সূর্যগ্রহণ। দেখো এখানটায় লুনার ইলিপস এবং সোলার ইলিপস অর্থাৎ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বোঝানো হয়েছে। সূর্য এক জায়গায় স্থির রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, আর পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। তো এইভাবে ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন হয় সূর্যগ্রহণ। আর যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবী আসছে, মানে সূর্য এবং পৃথিবী এবং চন্দ্র একই সরলরেখায় আসছে, মাঝখানে আর্থ, তখন আমরা তাকে বলছি লুনার ইলিপস। তাহলে এই দুটো ঘটনা কিন্তু ঘটে থাকে। নেক্সট, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সিসমোগ্রাফ। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কমপ্লিটলি, আশা করছি তোমাদের হয়ে যাবে। এছাড়াও আর একটা স্ট্যাটিক পোর্শনে ক্লাস আমাদের রয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির বিভিন্ন ভূমিরূপ সংক্রান্ত প্রশ্ন হয়, সেখানে একটু দেখে নাও, ছোট ক্লাস রয়েছে। এছাড়াও আমাদের অনেক ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, পশ্চিমবঙ্গের ভূগোল। এছাড়াও তোমাদের জন্য টপিক ওয়াইজ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সায়েন্সের ক্লাস আসছে, শুধুমাত্র মিসলেনিয়াসকে টার্গেট করে। যারা দেখোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রামে যুক্ত হও, সমস্ত ক্লাসগুলো দেখো এবং নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাও। এবং ফাইনালি এই যে মিসলেনিয়াস পরীক্ষার জন্য 1550 প্লাস যে জিকে রয়েছে এবং 5000 ওয়ান লাইনার এবং স্ট্যাটিক জিকে, এই দুটো বই প্যারালালি তুমি সংগ্রহ করে নাও। মাত্র 2 দিন লাগবে পড়তে, খুব বেশি দিন লাগবে না, এমন কিছু টাকা নেই, মাত্র 100-200 টাকার বিনিময়ে তুমি নিজের প্রস্তুতিকে সেরা করে একটা ভালো পরীক্ষা দিতে পারবে। হয়তো তোমার জীবন এইবারেই বদলে যেতে পারে, কে জানে। তো নিজের ভালোটা অবশ্যই বুঝবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসে। আশা করছি সকলে ভালো থাকবে এবং আমাদের ক্লাস দেখবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আজ এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।